আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো শিরোনাম। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় 52 জনের মৃত্যুর ঘটনা তদন্ত করবে জাতিসংঘ। এদিকে ইসরায়েলে 20 মিনিটে 5,000 রকেট ছুড়ল হামাস। আরও জানাবো হুমকির জেরে আরও কঠোর নিরাপত্তা, বিষ্ণয়ীকে না ছাড়লে খুন করা হবে নরেন্দ্র মোদীকে। অন্যদিকে মুখোমুখি বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ও চীনের প্রেসিডেন্ট। এদিকে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত 4। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানে আন্তঃসীমান্ত হামলার ঘটনা বেড়েছে। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদগুলো সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় 52 জনের মৃত্যুর ঘটনা তদন্ত করবে জাতিসংঘ। ইউক্রেনের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলায় 52 জনের মৃত্যুর ঘটনা তদন্তে মাঠ পর্যায়ের একটি দল নিয়োজিত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের OHCR কার্যালয়। গতকাল শুক্রবার খার্কিভ অঞ্চলের রোজা নামের ওই গ্রামে OHCR এর এই তদন্ত দল নিয়োজিত করা হয়েছে। গত বৃহস্পতিবার গ্রামটির লোকজন ইউক্রেনীয় এক সেনার শেষকৃত্যে যোগ দিতে এক জায়গায় জড়ো হয়েছিলেন। এমন সময় সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হয়। OHCR বলছে রাশিয়া এই হামলার পেছনে থাকতে পারে, তবে এখনো এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ইউক্রেন যুদ্ধ শুরুর পর অঞ্চলটিতে কোনো একক হামলায় এত বেশি সংখ্যক বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেনি। এ ঘটনায় খার্কিভ অঞ্চলে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় OHCR এর মুখপাত্র এলিজাবেথ থ্রোসেল সাংবাদিকদের বলেন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক এই হামলার ঘটনার খুবই মর্মাহত হয়েছেন এবং এর নিন্দা জানিয়েছেন। তিনি এই ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে আনুষঙ্গিক তথ্য সংগ্রহের জন্য সেখানে মাঠ পর্যায়ে একটি দল নিয়োজিত করেছেন। ইউক্রেনের রাশিয়া হামলা শুরুর আগে রোজা নামের ওই গ্রামে প্রায় 300 অধিবাসী ছিলেন। এখন তা কত তা নিশ্চিত হওয়া যায়নি, তবে OHCR এর মুখপাত্র এলিজাবেথ থ্রোসেল জানান, তারা এরই মধ্যে হামলায় নিহত 35 জনের নাম জানতে পেরেছেন। তাদের মধ্যে 19 জন নারী, 15 জন পুরুষ ও 8 বছরের এক শিশুও রয়েছে। ইসরায়েলে 20 মিনিটে 5,000 রকেট ছুড়ল হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে কয়েক ডজন রকেট নিক্ষেপ করা হয়েছে। এই সময় বৃহত্তর তেল আবিব এলাকা পর্যন্ত আগত আগুনের সতর্কতা সাইরেন শোনা গেছে। AFPর বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল 6:30টায় গাজা একাধিক স্থান থেকে রকেট ফায়ার শুরু হয়। এটি প্রায় আধা ঘন্টা অব্যাহত ছিল। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেড জানিয়েছে, প্রথম 20 মিনিটে গাজা থেকে ইসরায়েলে 5,000 রকেট নিক্ষেপ করা হয়েছে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, শত্রুদের সাইট, বিমানবন্দর এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট হামলার মাধ্যমে অভিযান শুরু হয়েছে। AFP জানিয়েছে, উত্তরে প্রায় 70 কিলোমিটার মাইল তেল আবিব পর্যন্ত বিমান হামলার সাইরেন শোনা গিয়েছিল এবং ইসরায়েলিদের তাদের বাড়ি এবং অ্যাপার্টমেন্টে, বিল্ডিং এর বোমা আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডাম রেস্কিউ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের একটি ভবনের রকেটের আঘাতে 70 বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন। অন্যত্র 20 বছর বয়সী এক ব্যক্তি রকেটের আঘাতে মাঝারিভাবে আহত হয়েছেন। গাজার বাসিন্দাদের বলছেন যে তারা দক্ষিণ শহর খান ইউনিসেফের কাছে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের কথাও শুনেছেন এবং সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধাদের উল্লেখযোগ্য গতিবিধি দেখেছেন। এ বিষয়ে কোনো বিস্তারিত জানা যায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে যে তিনি দ্রুত শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। ইসরায়েলের সামরিক বাহিনী এখনো কোনো বিনশয়ীকে না ছাড়লে খুন করা হবে মোদীকে, হুমকির জেরে আরও কঠোর নিরাপত্তা। সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে বলা হয়েছে, একগুচ্ছ হুমকি, যার জেরে সারা দেশ কঠোর করা হলো নিরাপত্তা। সতর্ক করা হলো নিরাপত্তা এজেন্সিগুলোকে। পুরো ইমেইলে হুমকি দেওয়া হয়েছে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ীকে মুক্তি দেওয়া না হলে এবং 500 কোটি টাকার দাবি মেটানো না হলে খুন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়া হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামও। জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে এসেছে একটি পুরো ইমেইল,
যেখানে প্রেরণের কথা না বলা থাকলেও দাবি জানানো হয়েছে বিষ্ণয়ীকে মুক্তি দেওয়ার ফলে প্রেরক যে বিষ্ণয়ীকে অনুগামী এমনটাই মনে করছে পুলিশ ও গোয়েন্দারা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফে এই ইমেইল পাওয়ার পরই সতর্ক করা হয়েছে মুম্বাই পুলিশকে। নিরাপত্তা কঠোর করা হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামের, যেখানে ক্রিকেট বিশ্বকাপের 5টি খেলা হতে চলেছে। যদিও হুমকি মেলে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, তবে সতর্কতা বাড়ানো হয়েছে সব স্টেডিয়ামেরই। অন্যদিকে পুলিশের তরফে চেষ্টা চালানো হচ্ছে এই মেইলটি কোথা থেকে এসেছে তার উৎস খুঁজে বের করার। বৃহস্পতিবার মুম্বাই পুলিশের কাছে এনআইএ এর তরফে সতর্ক থাকার বার্তা দিয়ে হুমকি ইমেইলটির বিষয়ে জানানো হয়েছে। হুমকি ইমেইলে বলা হয়েছে, ভারতের সব কিছুই বিক্রি হয়, তাই আমরাও কিছু জিনিস কিনতে চাইছি। তোমাদের সরকারের কাছ থেকে 500 কোটি এবং লরেন্স বিষ্ণয়ী চাই। মুখোমুখি বৈঠকে বসবেন মার্কিন ও চীনের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মুখোমুখি বৈঠকের প্রস্তুতি শুরু হয়েছে হোয়াইট হাউসে। গত বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায়। ওই কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈঠকটি হওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। আমরা পরিকল্পনার প্রক্রিয়া শুরু করেছি। তবে এ বিষয়ে ওয়াশিংটনের চীনা দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউসও কোনো মন্তব্য করেনি। গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ায় G20 সম্মেলনের ফাঁকে এই দুই নেতার মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছিল। গত জুনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, জুলাইয়ে অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ও আগস্টে বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো চীন সফর করেন। গত কয়েক মাসের মধ্যে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের ধারাবাহিকতাকেই এই বৈঠক হতে যাচ্ছে। অতি সম্প্রতি নিউ ইয়র্কে ব্লিংকেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জং এর সঙ্গে এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মাল্টায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত 4। অস্ট্রেলিয়ার বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ 4 জন নিহত হয়েছেন। শুক্রবার 6 অক্টোবর দেশটির নিউ সাউথ ওয়েলস প্রদেশের একটি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে পাইলট এবং 3 জন শিশুও রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ক্যানবেরা থেকে দ্য সিয়াল SR-22 বিমানটি উড্ডয়ন করে। এরপর দেশটির স্থানীয় সময় 3টার দিকে সিডনি থেকে 290 কিলোমিটার দূরে কুয়েনবিরান শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলট সহ বিমানটিতে থাকা আরও 3 জন আরোহী নিহত হয়। আরোহীরা সবাই শিশু। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে জরুরি পরিষেবা কর্মীরা পৌঁছান এবং তারা আগুন নিয়ন্ত্রণ করেন। তবে বিমানটিতে থাকা কেউ বেঁচে ছিল না। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। পাকিস্তানে আন্তঃসীমান্ত হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তানের এক ঊর্ধ্বতন কূটনীতিক বৃহস্পতিবার বলেন, তালিবান আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করলেও প্রতিবেশী ওই দেশটি থেকে ক্রমবর্ধমানভাবে সন্ত্রাসী হামলার কারণে পাকিস্তানের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে এবং দুই দেশের কঠিন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বাড়তি চাপ ফেলেছে। ইসলামাবাদে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের বিশেষ প্রতিনিধি আসিফ দুরানি বলেন, দুর্ভাগ্যবশত শান্তির প্রভাবের অংশটুকুও আমরা পাচ্ছি না। তিনি বলেন, আন্তঃমহাদেশীয় সন্ত্রাসবাদ অবসানে তার সরকার তালিবানের সঙ্গে সংলাপ অব্যাহত রেখেছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে বিশ্বব্যাপী ঘোষিত তেহরিক-ই তালিবান পাকিস্তান বা টিটিপির পলাতক নেতা ও জঙ্গিরা ওই ধরনের আন্তঃমহাদেশীয় আক্রমণগুলো চালিয়ে থাকে। বিশেষ দূত বলেন, পাকিস্তানের সীমান্ত টিটিপির হামলা বেড়েছে, তারা আফগান মাটিতে আশ্রয় নিচ্ছে। দুরানি জোর দিয়ে বলেন, আমি এই মুহূর্তে আফগানিস্তান সরকারকে দোষারোপ করতে পারি না, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে আমরা আশা করি যে তারা যেন তাদের দেশে যেমন শান্তি এনেছে তেমনি আমাদের সীমান্তবর্তী অঞ্চলেও শান্তি আনয়নে অবদান রাখবে এবং আফগানিস্তানের আশ্রয় নেওয়া টিটিপিদের হয় পাকিস্তানের কাছে ফিরিয়ে দেবে অথবা তাদের নিষ্ক্রিয় করা উচিত। যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিসের সহযোগিতা ইসলামাবাদের রাষ্ট্র পরিচালিত ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ এই সেমিনারের আয়োজন করে। 2021 সালের আগস্টে তালিবান প্রতিবেশী দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে পাকিস্তানি জঙ্গি হামলা নাটকীয়ভাবে বেড়ে গেছে এবং এর ফলে শত শত বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনী নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তালিবান ক্ষমতা দখলের পর থেকে টিটিপি নেতারা এবং অন্যান্য সদস্যরা তাদের কার্যক্রম পরিচালনার ঘাঁটি আফগানিস্তানে সরিয়ে নিয়েছে এবং সেখানে তারা স্বাধীনভাবে রয়েছে।